Have a nice day to all of you. Today we will discuss about Bohr's atomic model, which was developed in 1913. আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল দেখেছি, সেখানে যে ড্রব্যাকসগুলি ছিল সেগুলি অনেকটাই বোর তার অ্যাটমিক মডেলে বা পরমাণু মডেলে দূর করেছিলেন এবং পরমাণু মডেলের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। আমরা আজকে দেখে নেব যে বোরের যে পরমাণু মডেল তার যে স্বীকার্য বা তার যে পস্টুলেটসগুলি ছিল সেগুলি কী কী। এগুলি কোনো বইয়ে 4টি, কোনো বইয়ে 5টি পস্টুলেটস বা কোনো বইয়ে 6টি পস্টুলেটস দেখতে পারি, কিন্তু তাদের মূল বক্তব্যগুলি বা কম বেশি একই রকমের। তো আমরা দেখে নিই আস্তে আস্তে ধীরে ধীরে যে সেই বক্তব্যগুলি বা সেই পস্টুলেটসগুলি বা সেই স্বীকার্যগুলি কী ছিল। প্রথমে ছিল 1 নম্বর, আমরা দেখতে পাচ্ছি এখানে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। অর্থাৎ কি, এটাও আমরা রাদারফোর্ডের মডেল থেকেই পেয়েছি এবং নিউক্লিয়াসের আবিষ্কারও রাদারফোর্ডই করেছিলেন, সেটা আমরা জানি। তো পরমাণুর কেন্দ্রে সেখানে প্রোটন কণাগুলি এক জায়গায় তার পজিটিভ চার্জগুলি এবং পরমাণু কেন্দ্রে মূল ভরগুলি অধিষ্ঠান করে এবং তাকে বলা হয় নিউক্লিয়াস। এটা আমরা অলরেডি দেখেছি। এবং তখনও পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয়নি। ইটস 1913, সো নিউট্রন এখনও আবিষ্কার হয়নি। নিউটন আবিষ্কার হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, এটাও আমরা দেখেছি। তো এখন নিউক্লিয়াস বলতে শুধুই প্রোটন, যেখানে পজিটিভ কণাগুলি অবস্থিত এবং তার চারপাশে ইলেকট্রনগুলি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কক্ষপথে, যেটা রাদারফোর্ড বলেছিলেন। কিন্তু বোরের তত্ত্ব অনুযায়ী আমরা দেখিনি সেকেন্ড পয়েন্টে তিনি কী বলেছিলেন। ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট সুস্থিত কক্ষপথে সুনির্দিষ্ট শক্তি এবং নির্দিষ্ট বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেলের মধ্যে যে পার্থক্যটি এখান থেকে এই পয়েন্ট থেকে সুস্পষ্ট হয়ে উঠছে। রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে যে কোনো কক্ষপথে অবস্থান করতে পারত, কিন্তু বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি কিছু সুস্থিত এবং সুনির্দিষ্ট শক্তিস্তর বা কক্ষপথেই অবস্থান করতে পারে। অর্থাৎ এগুলি সব জায়গায় অবস্থান করতে পারে না, কিছু নির্দিষ্ট শক্তি বিশিষ্ট এবং সেই নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট বেগ নিয়েই চলতে পারে। অর্থাৎ এখানে সব কিছুই একটা ডিটারমিনিস্টিক ওয়েতে আছে, একটা নির্দিষ্টভাবে ঠিক করাই আছে এবং তার বাইরে কখনোই ইলেকট্রনগুলি যেতে পারে না। তার নিউক্লিয়াস থেকে সেই কক্ষপথের দূরত্ব অর্থাৎ রেডিয়াসও যেমন নির্দিষ্ট, অন্যদিকে সেই কক্ষপথের শক্তি বা এনার্জি এবং সেই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বেগ সবই একটা সুনির্দিষ্ট বা ডিটারমিনিস্টিক ওয়েতে রয়েছে। তো এর বাইরে বা এর মধ্যবর্তী কোনো স্থানে ইলেকট্রনগুলি অবস্থান করতে পারে না। এটা আমরা অলরেডি দেখেছি যখন ক্লাস 9এও আমরা পরমাণুর গঠন পড়েছিলাম, তখন পেয়েছিলাম সেখানে যে নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষাকার পথে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি আবর্তন করে, সেগুলির n=1, মানে প্রথম কক্ষপথ থেকে নাম দেওয়া হয়েছিল কে, তারপরে নাম দেওয়া হয় এল, সেকেন্ড থার্ডটাকে বলা হয় এম এবং ফোর্থটাকে বলা হয় n=4, সেটাকে বলা হয় এন। অর্থাৎ যে নিউক্লিয়াসকে ঘিরে যে বৃত্তাকার কক্ষপথগুলি রয়েছে সেগুলি পরপর হলো কে, এল, এম, এন। এগুলো আমরা ক্লাস 9এও অনেকটা দেখে এসেছি। এখন আমরা সেগুলোই অনেকটা বিস্তারিতভাবে দেখে নেব এবং এই ক্লাসটি অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ক্লাস দুই দিক থেকে, কারণ এটা 11-এ আমরা কেমিস্ট্রিতে দেখতে পাবো, আবার 12-এ ফিজিক্সের একটা বড় পোর্শনে এই বোরের অ্যাটমিক মডেল আমরা দেখতে পাবো। সেজন্য এটাকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। থার্ড কন্ডিশন বা থার্ড পস্টুলেট যেটা বোর দিয়েছিলেন সেটা হলো কোয়ান্টাইজেশন কন্ডিশন। ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ কোয়ান্টাইজেশন কন্ডিশন অর্থাৎ কি, ইলেকট্রন রিভলভস অনলি দোজ সার্কুলার অরবিট ফর হুইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ ইন্টিগ্রাল অফ h/2π। আমরা কিছুক্ষণ আগে যে সুনির্দিষ্ট কক্ষপথ বা সুনির্দিষ্ট শক্তিস্তরে যেখানে ইলেকট্রনগুলি থাকতে পারে বা যে বৃত্তপথে ইলেকট্রনগুলি ঘুরছে যার কথা বলছিলাম, সেই কক্ষপথগুলি কোথায় অবস্থিত হবে বা সেই কক্ষপথগুলির ক্ষেত্রে কন্ডিশনটা কি, সেটা আমরা একটু দেখতে পাচ্ছি তার থার্ড পস্টুলেটে। অর্থাৎ কি, যে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরতে পারে সেক্ষেত্রে
যেখানে যে ইলেকট্রনগুলি থাকবে তার কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা h/2 সরল গুণিতক হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি L = NH/2। এখানে একটু বলে রাখি, এখানে হয়তো আমরা সব টার্ম অনস্ক্রিনে দেখাতে পাচ্ছি না বা আমাদের স্লাইডের মধ্যে লেখা নেই, তাই তোমরা এগুলো ঠিকঠাকভাবে একটু নোট ডাউন করে নিও। কারণ কি, এখানে এল যেটা ডিনোট করা হচ্ছে, এল ডিনোট করছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগকে। ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ সেটা এখানে এল দিয়ে ডিনোট করা হয়েছে। এইচ সম্বন্ধে আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছি, এইচ = প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটার ভ্যালু 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। অন্যদিকে এনটা হলো একটা ইন্টিজার যার ভ্যালু 1, 2, 3, 4 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, এবং 2π এর ভ্যালু তো আমরা জানি। এই L = NH/2π, it's very much important to determine the orbits which is around the nucleus। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি ঘুরছে সেই কক্ষপথগুলি কোথায় অবস্থিত হবে এবং সেখানে ইলেকট্রনগুলি কী গতিবেগে ঘুরবে, সেই সমস্ত কিছু তথ্য আমরা এখান থেকে ধীরে ধীরে পাবো। কিভাবে না, প্রথমে যে দেখতে পাচ্ছি L = NH/2π বা অ্যাঙ্গুলার মোমেন্টাম NH/2π, যেখানে এনটা 1, 2, 3, 4 যে কোনো ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা হতে পারে, সেখান থেকে কোয়ান্টাইজেশন কন্ডিশন বা একটা সুনির্দিষ্টকরণ ভাবের প্রসার ঘটে, যেখান থেকে আমরা ইলেকট্রনের কক্ষপথের রেডিয়াস বা ব্যাসার্ধ, তার এনার্জি, সেই কক্ষপথে এনার্জি বা শক্তি বা এবং ইলেকট্রনের গতিবেগ বা ভেলোসিটি, এই সব কিছু একটা সুনির্দিষ্টকরণ ঘটে, যেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট ভাব সেখানে ইম্পোজ করা হয়, যে জন্য একটা অ্যাটমিক মডেলে একটা রিজিড একটা ঠিকঠাক রূপ পায়, যেখানে সব কিছুরই একটা ভ্যালু আমরা ডিটারমাইন করতে পারি একটা ডিটারমিনিস্টিক ওয়ে। তো আমরা নেক্সট দেখে নেব যে, যদিও এটা ফিজিক্সের পার্ট, তবুও আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। আমরা ফিজিক্সে পড়েছি কৌণিক ভরবেগ, যেটাকে এখানে এল দিয়ে ডিনোট করা হয়েছে, সেটি একটি ভেক্টর রাশি এবং এটি রিপ্রেজেন্ট করা হয় R × P, where R is the রেডিয়াস বা ব্যাসার্ধ, যে বৃত্তাকার কক্ষপথগুলি তার ব্যাসার্ধ, এবং P হলো ভরবেগ মানে আমরা জানি m × v, মাস × ভেলোসিটি, ভর × বেগ। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ = রেডিয়াস × মোমেন্টাম, ব্যাসার্ধ × ভরবেগ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এর যে কেন্দ্রে, এখানে যে ছবিটি রয়েছে তার কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, যেটা পজিটিভ চার্জড, এবং ইলেকট্রনগুলি এই কক্ষপথ বরাবর ঘুরতে থাকছে। ইলেকট্রনের গতিবেগের যে কোনো মুহূর্তে তার যে গতিবেগ v, সেটা একটা স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর কাজ করছে। গতিবেগের মুখ আমরা একটা স্পর্শক বরাবর দেখতে পাচ্ছি, এবং সেটি তার কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে তার ব্যাসার্ধ বা রেডিয়াস হলো r। সুতরাং এখানে আমরা দেখছি L = R × mv, এখানে L, R এবং v এই তিনটি ভেক্টর রাশি। সুতরাং এখানে R আর v এর যে ক্রস প্রোডাক্ট, সেটা অবভিয়াসলি আমরা জানি ক্রস প্রোডাক্ট কীভাবে করতে হয়। সেখানে আমরা পাবো R × m × v × sin থিটা, অর্থাৎ R আর v এর মধ্যবর্তী যে কোণ তার সাইন, অর্থাৎ এখানে যে কোণটি সেটা এখানে থিটা দিয়ে ডিনোট করা হয়েছে, যে কোণের ভ্যালু হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাবো R × m × v × sin থিটা সাইন 90 ডিগ্রি, অর্থাৎ mvr × সাইন 90 ডিগ্রি। ইটস ক্লিয়ার টু আস। এগুলো আমরা কিন্তু শুধুমাত্র যে এখানে স্লাইডের মধ্যে আবদ্ধ রাখবো বা দেখে নিলাম তা নয়, এগুলো আমরা যতক্ষণ না নিজেরা হাতে কলমে করব বা প্র্যাকটিস করব, ততক্ষণ অ্যাকচুয়ালি এগুলোর কোনো ভ্যালু নেই।
তো তোমাদের কাছে আমার এটাই বলার যে তোমরা এগুলো সঙ্গে করতে থাকো, নিজেরা খাতা কলমে এগুলো রাইট ডাউন করতে থাকো প্রপারলি, এবং এগুলো প্র্যাকটিস সবসময় করতে থাকবে। কারণ আজকে আমরা অনেক থিওরি এবং অনেক ইকুয়েশন একসঙ্গে দেখব, তো সব কিছুই আমাদেরকে একটা রাইট ডাউন প্রসেসের মাধ্যমে যেতে হবে, আমাদেরকে একটা নোট ডাউন করতে হবে এবং মাঝে মাঝে সেগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে অ্যাকচুয়ালি এগুলো আমাদের মনে রাখতে একটু প্রবলেমই হবে। এখানে আমরা জানি যে সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হলো 1, সো এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো MVR। তাহলে এল অর্থাৎ কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ভ্যালু আমরা পাচ্ছি MVR। যদিও আমাদের এই ভাবে ডেরিভেশন কেমিস্ট্রিতে কোথাও লাগবে না, কিন্তু তবুও এটা জেনে রাখা ভালো, সেজন্য আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম। কিন্তু আমাদের শুধু মনে রাখার যেটি দরকার, এল ইজ ইকুয়াল টু MVR, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু MVR। তাহলে আমরা লিখতে পারি MVR ইজ ইকুয়াল টু NH/2π। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন হিসাবে মার্ক করে রাখব। তা আমরা একবার দেখে নিচ্ছি, এখানে n আমরা বললাম যে কোনো ইন্টিজার নাম্বার, আর ইন্টিজার নাম্বারটা আরেকটা জিনিস এখানে ডিনোট করছে, এই ইন্টিজার নাম্বারটা ডিপেন্ড করছে কক্ষপথ নাম্বার বা সেল নাম্বারের ওপরও। অর্থাৎ এখানে n ইজ ইকুয়াল টু 1, তখন আমরা প্রথম কক্ষপথ বা ফার্স্ট অরবিটকে ডিনোট করছি। যখন n ইজ ইকুয়াল টু 2 আমরা সেকেন্ড অরবিটকে ডিনোট করছি, বা সেকেন্ড কক্ষপথ দ্বিতীয় কক্ষপথকে ডিনোট করছি। n ইজ ইকুয়াল টু 3 তখন থার্ড সেল বা থার্ড অরবিট বা তৃতীয় কক্ষপথকে ডিনোট করছি। তো এখানে n এর ভ্যালুটা যে পূর্ণ সংখ্যা হবে তার উপর ডিপেন্ড করে সেই কক্ষপথকে আমরা এখানে ডিনোট করব। অর্থাৎ আমরা যদি বলি একটা পরমাণুর ক্ষেত্রে তার নিউক্লিয়াসকে ঘিরে যে দ্বিতীয় অরবিট রয়েছে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত, তাহলে আমরা কি পাবো, সেকেন্ড যে অরবিট দ্বিতীয় যে কক্ষপথ সেক্ষেত্রে n ইজ ইকুয়াল টু হবে 2। তো আমরা বলতে পারি 2h/2π অর্থাৎ h/π। আরটা আমরা জানি রেডিয়াস, m ইজ ইকুয়াল টু মাস অফ দ্য ইলেকট্রন অ্যান্ড h ইজ দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হুইচ উই হ্যাভ অলরেডি সিন। 4 নম্বর প্রশ্ন এটা আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস ব্যালেন্স উইথ সেন্ট্রিফুগাল ফোর্স। আচ্ছা, বাংলাটা আমি বলে নিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। প্রথমে তার আগে আমি জেনে নিই সেন্ট্রিফুগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাকচুয়ালি কী। সেন্ট্রিফুগাল ফোর্স মিনস অপকেন্দ্র বল, অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স মিনস অভিকেন্দ্র বল। সেন্ট্রিফুগাল ফোর্সের অপকেন্দ্র বল অর্থাৎ যে বলটা আমাকে দূরে যেতে সাহায্য করে, যে বলটাকে আমাকে ছিটকে যেতে সাহায্য করে। আমরা যদি একটা পাথরকে দড়িতে বেঁধে ঘোরাই তাহলে যে বলটি পাথরটিকে বাইরে ছিটকে যেতে সাহায্য করে সেটি অ্যাকচুয়ালি সেন্ট্রিফুগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এবং যে বলটির জন্য পাথরটি নিজে চারিদিকে ঘুরতে থাকে এবং আবদ্ধ থাকে ওই বৃত্তাকার পথে ঘুরতে, সেটিকে বলা হয় অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এখন এখানে বলা হচ্ছে যে সেন্ট্রিফুগাল ফোর্স অর্থাৎ অপকেন্দ্র বল নিউক্লিয়াসকে ঘিরে যে ইলেকট্রনটি ঘুরতে থাকে সেই ইলেকট্রনটি সবসময় একটি বাইরে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে তার গতিবেগের জন্য, সেটি হলো তার অপকেন্দ্র বল। এবং অন্যদিকে যেহেতু নিউক্লিয়াসটি পজিটিভ চার্জ এবং ইলেকট্রনটি নেগেটিভ চার্জ, তাই ইলেকট্রন সবসময় নিউক্লিয়াসের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক বল ফোর্স বা স্থির তড়িৎ বল অনুভব করে, যে জন্য ইলেকট্রনটি নিউক্লিয়াসের দিকে ক্রমশ আকৃষ্ট হয়। এখন যে ক্ষেত্রে এই অপকেন্দ্র বল বা সেন্ট্রিফুগাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িতাকর্ষণ বল একে অপরের সঙ্গে সমান হয়, তখন ইলেকট্রনটি সেই কক্ষপথে সুস্থিত হয়। অর্থাৎ কি, বাইরের দিকে ছিটকে যাওয়ার ফোর্স বা বল এবং ভেতরের দিকে টানার বল দুটি সেক্ষেত্রে সমান, এবং সেজন্য ইলেকট্রনটি একটা নিউট্রাল জায়গায় একটা কক্ষপথ বরাবর ঘুরতে থাকে। ঠিক যেরকমটা হয় পৃথিবী এবং সূর্যের ক্ষেত্রে। সূর্যের চারিদিকে পৃথিবী যখন ঘুরতে থাকে
তখন পৃথিবী একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে, যেটা অপকেন্দ্র বলের জন্য বা সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য। অন্যদিকে সূর্য এবং পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বল, যারা একে অপরকে আটকে রেখেছে, যদিও এরা চার্জড পার্টিকেল নয় বা আধানযুক্ত নয়, তবুও যে মাধ্যাকর্ষণ বল একে অপরকে ধরে রেখেছে, সেই আকর্ষণ বলের জন্য পৃথিবী ছিটকে যায় না এবং একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। তো আমরা এখানে ঠিক সেরকমই একটা সিস্টেম দেখতে পাই, যেখানে পজিটিভ চার্জযুক্ত বা ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলের মানটা কতটা আমরা এখানে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি Q1 এবং Q2 যদি দুটো চার্জড আধান হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, সেক্ষেত্রে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা FE, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ আকর্ষণ বল বা FE, সেটার ভ্যালু হলো 1/4πε0, 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, যেখানে Q1 Q2টা হলো চার্জ, যে আধান দুটি নিয়ে আমরা কথা বলছি, এবং আর হলো তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। এখন এখানে যে Q1 Q2 সেই দুটি হলো অ্যাকচুয়ালি ইলেকট্রন এবং নিউক্লিয়াস। আমরা জানি একটি ইলেকট্রন এর চার্জকে যদি আমরা ধরি মাইনাস, একটি ইলেকট্রনের চার্জকে যদি মাইনাস ধরা হয়, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ কত হবে? প্লাস জেডি। কীভাবে? আমরা জানি এখানে জেড অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার, অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। তাহলে যদি একটি ইলেকট্রনের চার্জ হয়, তাহলে একটি প্রোটনের চার্জও হবে প্লাস এবং সেখানে যদি জেড নাম্বার অফ প্রোটন উপস্থিত থাকে, অর্থাৎ অ্যাটমিক নাম্বার জেড মানে প্রোটন সংখ্যা জেড, তাহলে জেড নাম্বার অফ প্রোটন যদি উপস্থিত থাকে, তাহলে সেটার ভ্যালু হবে জেড ইন্টু তাহলে নিউক্লিয়াসে যে চার্জ হবে তার ভ্যালু হবে জেড ইন্টু এটাকেই বলা হয় নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়াসের চার্জ সবসময় প্লাস জেডি দিয়েই ডিনোট করা হয়। এখন যদি পরমাণু কেন্দ্রে বা নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন থাকে, তাহলে সেক্ষেত্রে তার চার্জ হবে প্লাস যদি দুটি থাকে তাহলে প্লাস 2 যদি তিনটি থাকে প্লাস 3 তাহলে অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে নিউক্লিয়ার চার্জটিও ডিটারমাইন হয়, কিন্তু এটি ভেরিয়েবল, এটি কখনোই কনস্ট্যান্ট নয়। অ্যাটমিক নাম্বার যত হবে নিউক্লিয়ার চার্জ তার উপর ডিপেন্ড করবে, কিন্তু ইলেকট্রন চার্জ ইজ অলওয়েজ ফিক্সড, এটা সবসময় এর ভ্যালু তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো FE, সেটা হবে 1/FE, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে ভ্যালুটা পাবো সেটার ভ্যালুটা হবে 1/4πε0 ইন্টু ইন্টু জেড ইন্টু বাই আর স্কোয়ার, অর্থাৎ জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। অন্যদিকে যে সেন্ট্রিফুগাল ফোর্স বা অপকেন্দ্র বল, সেটার ভ্যালুটা হবে FC ইজিক্যাল টু mv স্কোয়ার বাই আর। এখানে যদিও এখানে একটু ভুল দেওয়া আছে, এটা mv স্কোয়ার বাই আর স্কোয়ার করা আছে এবং এখানে এফটা জেডি স্কোয়ার বাই আর করা আছে, এই দুটি ভ্যালু এখানে একটু ভুল দেওয়া আছে। এটার অ্যাকচুয়াল ভ্যালুটা হবে এফসি অপকেন্দ্র বলের ভ্যালু হবে FC ইজিক্যাল টু mv স্কোয়ার বাই আর। এটা আমরা ফিজিক্স থেকে পেয়ে থাকি। তাহলে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এর ভ্যালু হলো FC ইজিক্যাল টু mv স্কোয়ার বাই আর। অন্যদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা অভিকেন্দ্র বল, যেটা দুটিকে আকর্ষণের মাধ্যমে নিউক্লিয়াস ইলেকট্রনকে আটকে রাখে, তার ভ্যালু হলো 1/4πε0 জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এই দুটি সমান হলেই ইলেকট্রনটি একটি সুস্থিত কক্ষপথ বরাবর ঘুরতে থাকবে এবং সেক্ষেত্রে FE ইজিক্যাল টু FC, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফুগাল ফোর্স, অ্যান্ড ইন দ্যাট কেস আমরা এই ইকুয়েশনটি পেয়ে থাকবো 1/4πε0 ইন্টু জেড ইন্টু অথবা জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর।
আবার আমার সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা এগুলো অবশ্যই খাতা কলমে প্র্যাকটিক্যালি করে নাও এবং নিজে করার চেষ্টা করো এবং পরবর্তীকালে প্র্যাকটিসও প্রচুর করো, না হলে এগুলি খুব অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা যতটা প্র্যাকটিস করব ততটাই আমাদের পক্ষে সুবিধাজনক। নেক্সট স্লাইডে আমরা এখানে 5 নম্বর যে পস্টুলেটটা দেখতে পাচ্ছি সেটি ইলেকট্রনের যে শক্তিস্তর বা কক্ষপথ তার সম্বন্ধে এখানে বক্তব্য রাখা হয়েছে। While revolving in a particular orbit, an electron neither gains nor loses its energy. অর্থাৎ কি, যখন একটি নির্দিষ্ট কক্ষপথে একটি ইলেকট্রন ঘুরতে থাকে তখন ইলেকট্রনটি সেখানে কোনো এনার্জি বা শক্তি গ্রহণও করে না, ত্যাগও করে না। অর্থাৎ একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালীন একটি ইলেকট্রন এনার্জি বা শক্তি গ্রহণও করে না, ত্যাগও করে না, এবং সে সবসময় একটা নিউট্রালভাবে সেখানে ঘুরতে থাকে। এই যে এনার্জি স্টেটগুলো যেখানে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে, যেখান থেকে কোনো এনার্জি সে শোষণ বা বিকিরণ কিছুই করে না, সেগুলোকে বলা হয় স্টেশনারি এনার্জি লেভেল বা সুস্থিত শক্তি স্তর বা সুস্থিত শক্তি কক্ষ বা সুস্থিত কক্ষ। এই কক্ষপথগুলির অরবিটাল এনার্জি ইজ ফিক্সড, অর্থাৎ এই অরবিটগুলির এনার্জি সবসময় নির্দিষ্ট থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে নিউক্লিয়াসকে ঘিরে যে কক্ষপথ বা শক্তি স্তরগুলি রয়েছে, যে সেলগুলি রয়েছে, সেগুলির এনার্জি সবসময় ফিক্স থাকবে। যেটা আমরা বলেছিলাম যে এখানে সব কিছু একটা ডিটারমিনিস্টিক ওয়েতে চলছে, একটা নির্দিষ্ট ভাব রয়েছে এবং সেখানে যে সব কিছুই জিগজ্যাগ বা যে কোনো মান আমরা নিতে পারি না, সব কিছুই ভ্যালু একটা নির্দিষ্ট। সেখানে কক্ষপথগুলি একটি নির্দিষ্ট এনার্জি স্তর, নির্দিষ্ট শক্তি আছে এবং সেই শক্তি ছাড়া অন্য কোনো শক্তি স্তরে ইলেকট্রনগুলি অবস্থান করতে পারে না। অর্থাৎ এখানে যে কে এল এম এন এই শক্তি স্তরগুলি বর্তমান, এদের একটা নির্দিষ্ট শক্তি আছে, এর মাঝখানে 1 or 2 বা কে এল বা এল এর মাঝখানে কোনো ইলেকট্রনের অবস্থান থাকতে পারে না এবং সেখানে কোনো শক্তি স্তর নেই, অ্যাভেলেবেল এনার্জি স্টেট সেখানে নেই। সুতরাং আমাদের এই ধারণাটা পরিষ্কার করে নিতে হবে যে এখানে কতগুলি জায়গা রাখা আছে যেগুলোকে আমরা কক্ষপথ বা সেল বা বলছি। সেই কক্ষপথগুলি এনার্জি বা শক্তি সুনির্দিষ্ট এবং ইলেকট্রনগুলি শুধুমাত্র সেই কক্ষপথেই থাকতে পারে, ওদের মাঝখানে অবস্থিত কোনো জায়গায় বা কোনো প্লেসে তারা থাকতে পারে না। এই ঘটনাটি রাদারফোর্ডের মডেল থেকে বোরের মডেলকে অনেকাংশে আলাদা করে, কারণ রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে যে কোনো স্থানে থাকতে পারত, তার কোনো সুনির্দিষ্টকরণ বা ডিটারমিনিস্টিক ওয়ে ছিল না, সেখানে কোনো কোয়ান্টাইজড ব্যাপার ছিল না, তারা যে কোনো জায়গায় যে কোনোভাবে অবস্থান করতে পারত। এরপরে আমরা দেখে নেব একটু ম্যাথামেটিক্যাল পোর্শনে আমরা ঢুকবো, সেটা হলো ক্যালকুলেশন অফ রেডিয়াস অফ অরবিট অর সেল। অর্থাৎ যে কক্ষপথগুলিতে নিউক্লিয়াসকে ঘিরে যে কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলি ঘুরতে পারে তাদের সেই কক্ষপথগুলি ব্যাসার্ধ বা রেডিয়াস কত। প্রথমে বলে রাখি, এগুলো এত ডিটেলসে হয়তো বোর্ডের সিলেবাসের জন্য বা বোর্ডের এক্সামের জন্য এত ডিটেলসে নাও দরকার হতে পারে, কিন্তু যদি জয়েন্ট নিট এগুলির জন্য এইটা ডিটেলসে জানা খুবই দরকারি। এবং সেই সঙ্গে আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব, কারণ জেনে রাখা খুবই ভালো এবং এটা জানলে ইন ফিউচার কোনো জায়গায় অনেক সময় অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারে এবং সেটা হবে না, এবং এখানে আমরা খুব সহজেই যে কোনো প্রবলেমের সলিউশন করতে পারবো, কারণ আমরা বেসিক থেকে যখনই জেনে রাখবো তখনই আমাদের যে কোনো কোশ্চেন, যে কোনো বেসিক লেভেলের কোশ্চেনে অ্যান্সার দিতে আমাদের খুবই সুবিধা হবে। এবং আমরা এখানে সেই হিসাবে ক্যালকুলেশন অফ রেডিয়াস বা ব্যাসার্ধের পরিমাপ করব। আমরা দুটো ইকুয়েশন অলরেডি দেখেছি, NH/2π=mvr, যেটা আমরা কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে পেয়েছি, এবং দ্বিতীয় ইকুয়েশন আমরা অপকেন্দ্র বল এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ইকুয়েল করে পেয়েছি। এখন এই দুটি ইকুয়েশন থেকে আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ ডিটারমাইন করতে পারবো। এটা তোমরা করবে নিজে, আমি জাস্ট বলে দিচ্ছি। প্রথম ইকুয়েশনটা অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1টিকে তোমরা স্কোয়ার করবে
এই প্রথম ইকুয়েশনটাকে তোমরা স্কোয়ার করবে এবং দ্বিতীয় ইকুয়েশন দিয়ে ভাগ করবে, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনটিকে স্কোয়ার করার পর সেটিকে 2 নম্বর দিয়ে ভাগ করবে। ওকে, এবং তারপর তোমরা দেখবে যে এই ইকুয়েশনটা তোমরা পাচ্ছ কি না। আই হোপ দ্যাট তোমরা পাবে এটা। আর এন বা রেডিয়াস এন নাম্বার যে বা এন নাম্বার কক্ষপথ বা অরবিটের যে রেডিয়াস আর এন সেটা ইকুয়াল টু হবে এন স্কোয়ার এ স্কোয়ার এপসাইলন 0 বাই পাই এম জেড ই স্কোয়ার। ওকে, এখন তোমরা এটা করে দেখবে অবশ্যই। যদি কোনো প্রবলেম হয় ইন দ্যাট কেস তোমরা আমাকে কমেন্ট বক্সে বা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। আই হোপ দ্যাট তোমাদের প্রবলেম হবে না। তো আমরা যে ভ্যালুটা এখানে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি এন স্কোয়ার এ স্কোয়ার এপসাইলন 0 পাই বাই পাই এম জেড স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ভ্যালু কনস্ট্যান্ট এবং কয়েকটি ভ্যারিয়েবল রয়েছে চলমান, যেগুলো চেঞ্জ হতে পারে। কনস্ট্যান্টগুলির মধ্যে দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি, এপসাইলন 0 এটা পারমিটিভিটি, এটারও একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, পাই কনস্ট্যান্ট ভ্যালু আছে, ইলেকট্রনের মাস এম ইটস অলমোস্ট অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ রেসপেক্টিভ কেস আমরা এখন পড়বো না, তো ইটস অলমোস্ট রিলেটিভিটি এখানে নেই, সেজন্য অলমোস্ট কনস্ট্যান্ট। জেড ইটস এ ভেরিয়েবল, কারণ এটা অ্যাটমিক নাম্বার, এটা ডিপেন্ড করছে কোন পরমাণু নিয়ে আমরা কথা বলবো তার ওপর, তো অ্যাটমিক নাম্বারটা ভেরিয়েবল। স্কোয়ার ইলেকট্রনের চার্জ তার স্কোয়ার, অতএব এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে যে কনস্ট্যান্ট টার্মগুলি সেগুলি আমরা এখানে আলাদা করে নিয়েছি, এইচ স্কোয়ার এপসাইলন 0 বাই পাই এম স্কোয়ার, আর যেটা পড়ে থাকলো সেটা হলো এন স্কোয়ার বাই জেড। এখন আমরা এই কনস্ট্যান্ট টার্মগুলোর ভ্যালু বসিয়ে যেটা পাই সেটা হলো 0.53 অ্যাংস্ট্রম। 0.53 অ্যাংস্ট্রম আমরা এখানে বসিয়েছি এবং আমাদের সঙ্গে এর মাল্টিপ্লিকেশন হচ্ছে ইন্টু এন স্কোয়ার বাই জেড, যেটা এখানে পড়ে থাকছে সেটা আমরা এখানে নিয়ে চলে এসেছি। তাহলে অ্যাকচুয়ালি আর এনের ভ্যালু এটা আমাদের এটুকুও করলে যথেষ্ট হতো যদি আমরা বোর্ডের এক্সাম দিই, কিন্তু আমার মনে হয় গোটাটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আর এন রেডিয়াস অফ দ্য অরবিট ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এখানে এনটা হলো যে অরবিট বা কক্ষপথ তার সংখ্যা, বা এটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা আমরা ক্লাস 9-এ দেখেছি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা দেখলাম কে এল এম এন 1 2 n = 1 2 3 4, তার নাম্বার অনুযায়ী এখানে ফিল আপ হবে। এবং জেডটা এখানে হলো পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের কেন্দ্রে যতগুলি প্রোটন সংখ্যা থাকবে তার উপর ডিপেন্ড করবে। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি এটা 1, হিলিয়ামের ক্ষেত্রে 2, লিথিয়ামের ক্ষেত্রে 3, আর বেরিলিয়ামের ক্ষেত্রে 4। আচ্ছা, এখান থেকে কিছু কিছু প্রবলেম যেগুলো তোমরা করবে আমাকে একটু জানাতে পারো, তোমরা যদি চাও আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ ফার্স্ট সেকেন্ড থার্ড অরবিট অফ এইচ অ্যাটম। আমরা যেটা দেখলাম যে এখানে যে আর এন বা রেডিয়াস অফ দ্য অরবিট ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু 1, আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু 1, এবং সেখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড অরবিটের ক্ষেত্রে এনটা 1 2 এবং 3 হবে, এবং যেহেতু এখানে এন স্কোয়ার আছে তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এভাবে যাবে। 1 স্কোয়ার মিনস 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মিনস 9। তাহলে এন ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমরা ভ্যালু কত পাবো? 0.53 ইন্টু 1। এন ইজ ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে আমরা কত পাবো? 0.53 ইন্টু 4। এন ইজ ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে কত পাবো? 0.53 ইন্টু 9, কারণ জেডটা আমরা এখানে সমস্ত ক্ষেত্রেই 1, তো 0.53 ইন্টু 9। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেটা 0.53, তারপর 4 ইন্টু 0.53, থার্ডের ক্ষেত্রে 9 ইন্টু 0.53। তো এটা ক্রমশ যে গ্যাপটা সেই গ্যাপটা বাড়তে থাকছে, অর্থাৎ প্রথম কক্ষপথে যে রেডিয়াস সেকেন্ডটা তার 4 গুণ, থার্ডটা তার 9 গুণ, অর্থাৎ রেডিয়াসটা ক্রমশ বাড়তে থাকছে। আমরা এগুলো নিয়ে একটু পরে ডিসকাস করে নেবো, কিন্তু আমরা এখান থেকে
কোনো যে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি তার অ্যাটমিক নাম্বার আমাদের জানা থাকে তাহলে আমরা খুব, এবং কোন কক্ষপথে আমাকে রেডিয়াস বার করতে হবে সেটিও যদি বলা থাকে তাহলে খুব ইজিলি আমরা ইকুয়েশন থেকে তার রেডিয়াস বের করে নিতে পারবো। তোমরা এই বিষয়ে নিজেরাও কিছু চেষ্টা করে দেখতে পারো, বা যে কোনো অ্যাটমিক নাম্বার নিয়ে তার রেসপেক্টিভ যে কোনো কক্ষপথে তোমরা রেডিয়াস এভাবে বার করতে পারো। কিন্তু এখানে একটা ছোট্ট কথা যেগুলো আমরা পরে দেখব, ডিটেলসে দেখব, এবং বোরের পরমাণু মডেলের ড্রব্যাকস বা লিমিটেশনে দেখব, সে আমরা বোরের পরমাণু মডেল শুধুমাত্র, বোরের যে অ্যাটমিক মডেল সেটা শুধুমাত্র হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। হাইড্রোজেন লাইক স্পিসিস মানে যেখানে শুধুমাত্র একটি ইলেকট্রন অবস্থিত নিউক্লিয়াসের চারিপাশে। আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন অবস্থিত, এবং যে সমস্ত অ্যাটমগুলিতে নিউক্লিয়াসের চারিপাশে একটি ইলেকট্রন তার কক্ষপথগুলিতে ঘুরতে থাকে সেই সমস্ত স্পিসিসগুলো হলো হাইড্রোজেন লাইক স্পিসিস, এবং তাদের ক্ষেত্রে বোর অ্যাটমিক মডেল সম্পূর্ণভাবে প্রযোজ্য। আমরা সেখান থেকে এই রেডিয়াস ক্যালকুলেশন বা এনার্জি ক্যালকুলেশন বা ভেলোসিটি ক্যালকুলেশন এই সমস্তগুলোই করতে পারি, এবং সেগুলো আমরা অ্যাকচুয়াল ঠিকঠাক ভ্যালু পেয়ে থাকি। কিন্তু যদি চারপাশে একাধিক ইলেকট্রন থাকে সেক্ষেত্রে বোর অ্যাটমিক মডেল খাটে না। বোরের অ্যাটমিক মডেল সেখানে আমরা ঠিকঠাক রেজাল্ট পাই না। তো আমরা যদি দেখি হাইড্রোজেন লাইক স্পিসিস আমরা যদি দেখি তাহলে হিলিয়াম প্লাস, আমরা জানি হিলিয়ামের দুটি ইলেকট্রন থাকে, সেখানে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায়, হিলিয়াম প্লাস মানে একটি ইলেকট্রন সেখানে বেরিয়ে গেছে, তাহলে তার চারপাশে একটি ইলেকট্রন পড়ে থাকবে। লিথিয়াম 2+, সেখানে লিথিয়ামের 3টি ইলেকট্রন থাকে, সেখান থেকে যদি দুটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তার চারপাশে অবশ্যই একটি ইলেকট্রন পড়ে থাকবে। বা বেরিলিয়াম 3+। এই সমস্ত কিছু হলো হাইড্রোজেন লাইক স্পিসিস। এগুলির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল বা বোরস অ্যাটমিক মডেল কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো ক্যালকুলেশন অফ ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট। অর্থাৎ একটা কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রনের কত গতিবেগ হতে পারে সেটা আমরা ক্যালকুলেট এখান থেকে করতে পারবো, এবং সমস্ত নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনের গতিবেগ সবসময় নির্দিষ্টই থাকে। এটা একটা আমরা যেটা বললাম সবসময় একটা ডিটারমিনিস্টিক ওয়ে, একটা সুনির্দিষ্ট সব কিছুতেই যে কোনো কক্ষপথে তার শক্তি কত হবে, তার সেখানে ইলেকট্রনগুলির গতিবেগ কত হবে, সব কিছুই এখানে ক্যালকুলেটিভ, সব কিছুই আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রথম যে ইকুয়েশনটা পেয়েছিলাম যেটা কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে, আমি তার আগে আবার রিপিট করে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো খাতাতে পাই টু পাই পরপর লিখে রাখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা করার চেষ্টা করো এগুলো, তাহলেই এগুলো কার্যকর হবে। নতুবা এগুলো শুধু স্ক্রিনে বা খাতাতেই রয়ে যাবে, কোথাও কোনো এগুলো ফ্রুটফুল ওয়ার্ক আমরা পাবো না। এগুলি খুব একটা কঠিন নয়, বোরিং নয়, নিজেরা করতে করতে নিজেদেরও ভালো লাগবে, কারণ এখানে আমরা অনেক ডিটেলসে আলোচনা করছি। এখানে আমরা সব কিছুই বুঝতে পারছি, কীভাবে একটা নিউক্লিয়াস থেকে তার চারপাশে ইলেকট্রনের ডিস্টেন্স আমরা মেজার করছি, তার এনার্জি মেজার করছি, সেখানে ইলেকট্রনের কক্ষপথগুলো কীভাবে বিস্তারিত, সব কিছু আমরা ডিটেলসে বলছি। তাহলে আমরা যখন এটা শেষ অবধি পৌঁছাবো আমরা অনেক কিছুই জানতে পারবো, এবং সেগুলো সবই নতুন এবং সেগুলো খুব ইন্টারেস্টিং। তো আমাদের আশা করছি আমাদের সমস্ত ক্লাসগুলি খুব আলটিমেটলি এই সমস্ত ক্লাসের পর তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেশন পৌঁছাবে এবং তোমরা এতে উপকৃত হবে। যাই হোক, আমরা আমাদের পড়াতে ফিরে আসি। এখানে দেখতে পাচ্ছি MVR = NH/2π, যেটা আমরা কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে পেয়েছিলাম। এখানে আমরা যে R এর ভ্যালু পেলাম বা রেডিয়াস যে ব্যাসার্ধের ভ্যালু আমরা বের করলাম, সেই R এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা এখানে যেটা পেয়ে থাকি সেটা ভেলোসিটি আমরা ডিটারমাইন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি MV × R এর ভ্যালুটা আমরা পুট করেছি n² ε0/4πz² = NH/2π। এখান থেকে আমরা খুব ইজিলি এখানে VN দিয়ে লেখা হয়েছে, ভ্যালুটা বের করতে পারি। VNটা nth লেভেলের জন্য এখানে জাস্ট VNটা সাবস্ক্রিপশনে বসানো হয়েছে, অ্যাকচুয়ালি এই ভিটাকে এখানে ডিনোট করছে, ঠিক যেমন RN বসানো হয়েছিল ওখানে। তো VN = z²/2h ε0n। তোমরা এটা নিজেরা করে দেখো সব কিছু ঠিকঠাক কেটে গিয়ে এটাই আসছে কিনা।
তো এটা আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে মার্ক করছি এবং আমরা এখানে ভেলোসিটি যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। আমরা আবার দেখে নেব যে এখানে এই ইকুয়েশনটার মধ্যে কোন কোন টার্মগুলি কনস্ট্যান্ট, এবং সেখানে আমরা এখানে মার্ক করেছি ই স্কোয়ার বা ইলেকট্রনের চার্জ বাই 2h এপসাইলন জিরো। এই সমস্ত টার্মগুলো আমরা জানি কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পারমিটিভিটি, তড়িৎভেদ্যতা, সেগুলো সমস্ত কিছু কনস্ট্যান্ট। আর বাকি যেটা পড়ে থাকে জেড বাই এন, জেডটা আমরা জানি অ্যাটমিক নাম্বার, অলরেডি আমরা ডিসকাস করেছি, পরমাণু ক্রমাঙ্ক, এবং এনটা হলো যে সেলের আমরা যে সেলটা নিয়ে কথা বলছি সেই সেলের নাম্বার, KLMN, n is equal to 1 2 3 4। ওকে, কনস্ট্যান্ট ভ্যালুগুলো পুট করলে যে ভেলোসিটির আমরা ভ্যালু পাই সেটা হলো 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এবং তার সঙ্গে জেড বাই এন যে টার্মটা আছে সেটা মাল্টিপ্লাই হয়ে থাকবে। তাহলে 2.18 ইন্টু 10⁶ জেড এন পার সেকেন্ড। ঠিক যেভাবে আমরা আগেরবারে বিভিন্ন কক্ষপথের ক্ষেত্রে n is equal to 1 2 3 এর ক্ষেত্রে তার রেডিয়াস বের করতে বলেছিলাম, ঠিক এইভাবে আমরা সমস্তগুলোর ক্ষেত্রে তোমরা এটা ঘরে করে দেখবে যে তার ভেলোসিটি বা বেগ বিভিন্ন কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনের বেগ কতটা হতে পারে বা ইলেকট্রনের বেগ কী হতে পারে সেটা তোমরা বের করে দেখবে। এখানে জেড ইজ ইকুয়াল টু, যদি হাইড্রোজেন হয় জেড ইজ ইকুয়াল টু 1, যদি হিলিয়াম হয় জেড ইজ ইকুয়াল টু 2, যদি লিথিয়াম হয় জেড ইজ ইকুয়াল টু 3, তোমরা এটা বসাবে। এবং এন এর ভ্যালু তো তোমরা জানো KLMN, n is equal to 1 2 3 4, সেই হিসাবে বসিয়ে কোন কক্ষপথের জন্য তোমরা বার করতে চাইছো নিজেরা এটা করে দেখবে। এটা করতে অবভিয়াসলি আশা করছি ভালো লাগবে। এরপর আমরা দেখে নেব ক্যালকুলেশন অফ এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট। তাহলে আমরা রেডিয়াস বের করলাম, আমরা ভেলোসিটি বের করলাম, আমরা বিভিন্ন কক্ষপথের রেডিয়াস দেখলাম যে সেটা কত দূর নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত হতে পারে বিভিন্ন পরমাণু এবং বিভিন্ন কক্ষপথের ক্ষেত্রে। আমরা এখানে বলে রাখি বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে যেহেতু সমস্ত ক্ষেত্রে রেডিয়াস এবং ভেলোসিটি দুটি জেডের ওপর ডিপেন্ডেন্ট, তাহলে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে তার কক্ষপথ এবং তার যে সেই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা পরিবর্তিত হতে থাকবে, কারণ সেটা জেডের ওপর বা পরমাণু ক্রমাঙ্কের ওপর বা অ্যাটমিক নাম্বারের ওপর ডিপেন্ডেন্ট। এবং ঠিক সেইভাবে এনার্জিও পরমাণু ক্রমাঙ্কের ওপর বা অ্যাটমিক নাম্বারের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমরা একটু দেখে নিই কীভাবে এনার্জি ক্যালকুলেট করবো। তার আগে আমাদের বুঝতে হবে এনার্জি অ্যাকচুয়ালি দু রকমের হয়। আমরা হয়তো পড়েছি তো অবশ্যই, শুধু আমাদেরকে একটু মনে করে নিতে হবে। এনার্জি ইজ ইকুয়াল টু দুই ভাগে বিভক্ত করতে পারি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মিন্স গতিশক্তি, আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি। গতিশক্তি, স্থিতিশক্তি ছোটো থেকে আমরা পড়ে এসেছি, এটা অনেক ছোটোতেই পড়ে এসেছি। তো এইখানেও আমরা এই দুটিকে আমাকে ক্যালকুলেট করতে হবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তো প্রথমে আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দেখে নেব। তোমরা এগুলো ধীরে ধীরে নিজেদের খাতাতে নোট ডাউন করবে এবং নিজেরা করার চেষ্টা করো। ওকে, আমরা কথাগুলো শোনো এবং নিজেরা করার চেষ্টা করো। তাহলে কাইনেটিক এনার্জি বা হাফ mv স্কোয়ার, আমরা জানি হাফ mv স্কোয়ার, কাইনেটিক এনার্জি ডিটারমাইন করা হয় হাফ mv স্কোয়ার। এম যেখানে মাস অফ দ্য পার্টিকেল, এখানে ইলেকট্রন, মাস অফ দ্য পার্টিকেল মিন্স ইলেকট্রনের মাস, আর ভি হলো তার ভেলোসিটি। ওকে, তো হাফ mv স্কোয়ার। তো এখানে আমরা ভি অলরেডি ডিটারমাইন করেছি, তাহলে ভি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি হাফ m ইন্টু জেড স্কোয়ার বাই 2h এপসাইলন 0 n টু দি পাওয়ার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা কাইনেটিক এনার্জি কত পাবো, এখানে আমরা যে টার্মটা পাচ্ছি দেখতে পাচ্ছি হাফ m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4h স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার। আশা করি তোমরা হাতের লেখা বুঝতে পারছো, যদিও হাতের লেখাটা একটু খারাপ, তবুও তোমরা বুঝে নেবে। যাই হোক, ইজ ইকুয়াল টু 1/8, এখানে যে 4 টার্মটা আমরা দেখেছি সেখান থেকে জন্য এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি 1/8 ইন্টু m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তোমরা এগুলো নিজেরা করে দেখবে, পরপর স্টেপ ওয়াইজ বারবার বলছি যে তোমরা এটা নিজেরা করে দেখবে। তো এরপর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি m e to the power 4 বাই 8h স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার, যেটা আমরা কনস্ট্যান্ট টার্মটা প্রত্যেকবার যেমনভাবে আলাদা করছিলাম সেভাবে কনস্ট্যান্ট টার্মটাকে আলাদা করে নিয়েছি, ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেটা ভেরিয়েবল, যেটা চেঞ্জ হতে পারে। এন কক্ষপথের সংখ্যা, কক্ষপথের নাম্বার, আর জেড অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। দেন আমরা দেখতে পাচ্ছি
কাইনেটিক এনার্জি যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেটার ভ্যালু পুট করলে আমরা পাই 13.6 ইলেকট্রন ভোল্ট। 13.6 ইলেকট্রন ভোল্ট। এখানে যেটা ইভি ছোট্ট করে লেখা রয়েছে একটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ভোল্ট, এটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেটা যেখানে অ্যাটমিক নাম্বার আর এনটা হলো নাম্বার অফ দ্য সেল। ওকে, পোটেন্সিয়াল এনার্জি পিই, পোটেন্সিয়াল এনার্জি সেক্ষেত্রে আমরা বের করতে পারি 1/4πε0 পোটেন্সিয়াল এনার্জি। আমরা পোটেন্সিয়াল এনার্জি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেখেছি, সেখানে আমরা বের করেছিলাম যে দুটি চার্জড পার্টিকেলের মধ্যে বা আধানযুক্ত কণার মধ্যে, এখানে নিউক্লিয়াস পজিটিভ আধানযুক্ত, যেখানে নিউক্লিয়ার চার্জ আমরা বের করেছিলাম অলরেডি প্লাস জেড ই, এবং ইলেকট্রনের চার্জ হলো মাইনাস ই। এখানে আমরা নোটেশনগুলো ইউজ করব, কারণ এখানে আমাদেরকে এনার্জি ভ্যালুটা বের করতে হবে। তাহলে ইলেকট্রনের চার্জ মাইনাস ই আর নিউক্লিয়াসের চার্জ প্লাস জেড ই। সুতরাং যে পোটেন্সিয়াল এনার্জি ভ্যালু আমরা এখানে বের করতে পারবো 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি, যেটা আমরা আগে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করেছিলাম ওটা ছিল ফোর্স, আর এটা হলো এনার্জি। আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এনার্জি, অলরেডি আমরা দেখেছি। তাহলে ওখানে নিচে ছিল আর স্কোয়ার টার্ম, আর এখানে শুধু আর, কারণ এখানে আর দিয়ে একটা মাল্টিপ্লিকেশন হয়েছে, তাই এটা নিচে শুধু আর রয়েছে। তার সঙ্গে আরেকটি কথা, এখানে যেটা আমরা 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার করছি, সেখানে 1/4πε0 এই টার্মটা আসছে, কারণ এটা আমরা এসআই ইউনিটে বের করছি। যদি আমরা এটা শুধু সিজিএস ইউনিটে বের করতাম তাহলে শুধু এখানে Q1 ইন্টু Q2 বাই আর এই টার্মটাই আসতো, সেখানে 1/4πε0 এই ভ্যালুটা সিজিএস এর ক্ষেত্রে 1। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ভ্যালু যেটা পাচ্ছি 1/4πε0 ইন্টু ইলেকট্রনের জন্য মাইনাস ই আর প্রোটনের নিউক্লিয়াসের জন্য প্লাস জেডি ইন্টু প্লাস জেডি আর নিচে আর। সুতরাং তারপরের স্টেপে এই দুটিকে মাল্টিপ্লাই করে এখানে আর এর ভ্যালুটা আমরা পুট করেছি। তো আর এর ভ্যালু পুট করার জন্য আমরা যেটা পেয়েছি মাইনাস জেড স্কোয়ার ইন্টু পাই এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এপসাইলেন 0, যেটা আমরা ইকুয়াল টু পাচ্ছি। এখানে আগে এটা মাইনাস ছিল, সেই মাইনাসটা এখানে এসেছে, যেটা ইলেকট্রনের জন্য আমরা পেয়েছি মাইনাস ই থেকে। তো মাইনাস এম জেড স্কোয়ার e⁴ বাই 4 এপসাইলেন 0 স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। আমি আবার বারবার বলে রাখছি, এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, স্টেপ বাই স্টেপ যতটা ফলো করবে, দেন তোমরা জাস্ট মিলিয়ে নেবে তোমাদের হওয়ার পর। তাহলে আমাদের পোটেন্সিয়াল এনার্জি যে টার্মটা বেরোচ্ছে, সেখানে যে কনস্ট্যান্ট টার্মটা আমরা পাচ্ছি সেটা দেখে নিচ্ছি, মাইনাস এম e⁴ বাই 8 এইচ স্কোয়ার এপসাইলেন 0 স্কোয়ার আর ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা যে এক্সট্রা 2টা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমরা এখানে যে কাইনেটিক এনার্জি টার্ম সেটার সঙ্গে সিমিলারিটি আনার জন্য এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এখানে নিচে ছিল 4, যে 4টির সঙ্গে এই 2টি কমন নেওয়ার জন্য নিচে আমরা 8 এনেছি, এখানে আর ওপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। মানে ওপর নিচেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে আমরা এটা পেয়েছি, কারণ এখানে আমরা কাইনেটিক এনার্জি যে টার্মটা দেখতে পাচ্ছি সেটার সঙ্গে সিমিলার একটা টার্ম এখানে আমরা পেয়ে গেছি। তার ফলে এখন যে পোটেন্সিয়াল এনার্জি টার্মটা আমরা দেখতে পাচ্ছি -2 ইন্টু 13.6, অলরেডি আমরা কাইনেটিক এনার্জি ক্ষেত্রে দেখেছি এই কনস্ট্যান্ট টার্মটার ভ্যালু হলো +13.6, এখানে মাইনাস তো অলরেডি এক্সিস্ট করছে। তাহলে পোটেন্সিয়াল এনার্জি ক্ষেত্রে -2 ইন্টু 13.6 ইন্টু জেড স্কোয়ার এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আমরা দেখেছি জেড স্কোয়ার এন স্কোয়ার অলরেডি এখানেও, যেটা কাইনেটিক এনার্জি ক্ষেত্রেও পড়েছিল। তাহলে আমরা যদি কাইনেটিক এনার্জি ও পোটেন্সিয়াল এনার্জি দুটিই লক্ষ্য করি, তাহলে দেখবো কাইনেটিকটা পজিটিভ 13.6 ইন্টু জেড স্কোয়ার বা এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, আর পোটেন্সিয়াল এনার্জির ক্ষেত্রে -2 ইন্টু কাইনেটিক এনার্জি টার্ম, 2 ইন্টু কাইনেটিক এনার্জি টার্ম। তাহলে যদি আমরা টোটাল এনার্জি টার্মটা বের করি, যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি, তাহলে অবভিয়াসলি আমরা পাবো, তোমরাও ক্যালকুলেশন করে দেখো, যে ইএন টোটাল এনার্জি, ইএন যে nth লেভেলের জন্য, সেই জন্য এখানে আবার এন ডিনোট করা হয়েছে সাবস্ক্রিপ্টে। তো ইএন ইজ ইকুয়াল টু -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ইভিটা ইলেকট্রন ভোল্ট আমি আগেও বলেছিলাম। তাহলে এখানে যে
এনার্জি টার্মটা সেটা আমরা নেগেটিভে পাচ্ছি -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা তোমরা অবশ্যই নিজেরা করে দেখবে। সেই সঙ্গে এখন সবচেয়ে বড় কোশ্চেন যেটা অ্যারাইজ করলো সেটা হলো যে এখানে নেগেটিভ টার্মটা এলো কেন, মাইনাস সাইনটা কেন এলো, এনার্জিটা কেন মাইনাসে রিপ্রেজেন্ট কেন করছে। তার জন্য বলে রাখি যে আমাদের যে যখন কোনো কিছুকে রিপালশন ডোমিনেট করে তখন সেক্ষেত্রে এনার্জি টার্ম হয় পজিটিভ, এবং যখন কোনো কিছুর ক্ষেত্রে অ্যাট্রাকশন ডোমিনেট করে তখন সেক্ষেত্রে সেটা এনার্জি টার্ম হয় নেগেটিভ। অর্থাৎ কি, যখন কোনো কণা, এখানে যে দুটি চার্জ পার্টিকেল রয়েছে, দুটি চার্জ পার্টিকেল যদি পজিটিভ হতো বা দুটি যদি নেগেটিভ হতো তাদের মধ্যে একটা রিপালশন ফোর্স কাজ করতো, এবং সেই রিপালশন ফোর্স কাজ করার ফলে যে এনার্জি টার্মটা তাদের মধ্যে তৈরি হতো, যে রিপালশন এনার্জিটা, সেটা পজিটিভ হতো। কিন্তু এখানে যেহেতু একটা পজিটিভ নিউক্লিয়াস পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে বা আকর্ষণ বল তৈরি হচ্ছে, যে আকর্ষণ বলের জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াসের অধীনে রয়েছে এবং নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে। সেজন্য এটি এখানে সমস্ত ক্ষেত্রে, ফিজিক্সের যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় এটাকে অ্যাট্রাকশন যেখানে ডোমিনেট করে সেখানে আমরা এনার্জিটাকে সবসময় নেগেটিভ ভ্যালু দিয়ে বা নেগেটিভ সাইন দিয়ে লিখি। অন্যদিকে যদি এটা বুঝতে আরেকটু আমরা সহজভাবে বুঝি তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, সেটা নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবে, দুজনের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে সেটার প্রভাবে। এখন এখানে যদি এই ইলেকট্রনটিকে আমাদেরকে কক্ষপথ থেকে বের করে নিয়ে আসতে হয় বা নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বলের বাইরে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে যতটা এখানে এনার্জিতে আবদ্ধ ইলেকট্রনটি, সেই এনার্জিটি যদি এখানে দেওয়া হয়, বাইরে থেকে দেওয়া হয়, তবে ইলেকট্রনটি বেরিয়ে আসবে। ইলেকট্রনটি নিউক্লিয়াসের ক্ষেত্রে সেই এনার্জিটি ধার করেছে, সেজন্য এটা নেগেটিভভাবে দেখানো হয়। যদি এটা বাইরে থেকে কেউ সেই এনার্জিটা বাইরে থেকে এখানে সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই সাপ্লাই দেওয়া হবে মানে সেটা পজিটিভ এনার্জি, তখন ইলেকট্রনটি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। এটা আমরা আরেকটু ডিটেলসে দেখে নিই। আমরা দেখতে পেলাম ইলেকট্রন এনার্জি ভ্যালু ইএন ইজিক্যাল টু -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে যখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা বলবো তখন জেড ইজিক্যাল টু 1 আমরা অলরেডি দেখেছি। তাহলে সেক্ষেত্রে -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এন স্কোয়ার মানে কক্ষপথের সংখ্যা। তাহলে যখন n ইজিক্যাল টু 1 অর্থাৎ কে সেলের জন্য ইএন ভ্যালুটা হলো -13.6। অন্যদিকে এল অর্থাৎ সেকেন্ড সেলের জন্য এটা হবে -13.6 ডিভাইডেড বাই 4। তো সেক্ষেত্রে এই ভ্যালুটা হবে অলমোস্ট 3.4 ইলেকট্রন ভোল্ট। অন্যদিকে যদি আমরা n ইজিক্যাল টু 3 বা কে এল এম সেলের কথা ভাবি, তাহলে সেখানে হবে -13.6 বাই 3 স্কোয়ার, এন স্কোয়ারটা হয়ে যাবে 3 স্কোয়ার। তো সেক্ষেত্রে এনের জায়গায় 3 বসলে এটা হয়ে যাবে -13.6 বাই 9। সেক্ষেত্রে ভ্যালুটা হবে অলমোস্ট 1.51 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা সিঁড়ির মতো ধাপটিও দেখতে পাচ্ছি, সেখানেও বুঝতে পারবো যে এখানে প্রথম যেটা n ইজিক্যাল টু 1 তার ভ্যালু হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড যে n ইজিক্যাল টু 2 সেল তার ভ্যালু হলো -3.4, তারপরটি -1.5। এভাবে যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেগুলি ধীরে ধীরে বাড়তে থাকছে। তাহলে সবচেয়ে নেগেটিভ হলো n ইজিক্যাল টু 1 এর ক্ষেত্রে -13.6, অর্থাৎ যখন ইলেকট্রনটি n ইজিক্যাল টু 1-এ থাকে, ইলেকট্রনটি যখন একদম প্রথম কক্ষপথে থাকে তখন সেটি নিউক্লিয়াসের সঙ্গে সবচেয়ে শক্তভাবে আবদ্ধ থাকে, এবং সেজন্য সেই ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের বলের থেকে বের করে নিয়ে আসতে হলে সেখানে সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। সেটা কত না 13.6। আমরা যদি বাইরে থেকে 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি ও ইলেকট্রনটিকে দিতে পারি, তাহলে ইলেকট্রনটিকে আমরা নিউক্লিয়াসের বন্ধনের বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে n ইজিক্যাল টু 1 এর ক্ষেত্রে তার বন্ধন শক্তি হলো
বা ইলেকট্রনের এনার্জি, যে কক্ষপথের এনার্জি হলো সেটা হলো -13.6। n = 2 এর ক্ষেত্রে সেই এনার্জি হলো -3.4 ইলেকট্রন ভোল্ট, n = 3 এর ক্ষেত্রে সেই এনার্জি হলো 1.5 ইলেকট্রন ভোল্ট। এখানে আমরা বলে রাখি এই এনার্জিটা হলো কক্ষপথের বা সেলের এনার্জি। ওকে, তো সেই কক্ষপথে বা সেই সেলের ক্ষেত্রে যখন ইলেকট্রনটা থাকে তখন সেই ইলেকট্রনের এনার্জিটা সেটাই অকুপাই করে। অর্থাৎ এখানে প্রত্যেকটি কক্ষপথের একটি নির্দিষ্ট করে এনার্জি লেভেল রয়েছে। 13.6 -3.4 -1.5। যদি ইলেকট্রনগুলিকে থাকতে হয় তাহলে এই এনার্জি স্টেটগুলি বা এই শক্তি স্তরগুলিতেই থাকতে হবে, এর মাঝখানে কোনো শক্তি স্তরে ইলেকট্রনগুলি থাকতে পারে না। এবং সিমিলারলি যেগুলো আমরা আগে ডিসকাস করছিলাম যে বিভিন্ন অন্য পরমাণুর ক্ষেত্রে যেখানে জেড ভ্যালুটা, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ভ্যালু আমরা 1 দেখলাম অ্যাটমিক নাম্বার, তেমনি অন্য হিলিয়াম লিথিয়ামের ক্ষেত্রেও তোমরা এগুলো ঘরে করে দেখতে পারো যে সেক্ষেত্রে সেক্ষেত্রে এনার্জি ভ্যালুগুলো কি পরিবর্তন ঘটছে। এর পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ক্যান অ্যাকসেপ্ট অ্যান্ড লুজ ইটস এনার্জি। এর আগেরটাতে বলা হয়েছিল যে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকতে পারে এবং সেই শক্তি স্তরে থাকাকালীন ইলেকট্রন কোনো এনার্জি গ্রহণ বা ত্যাগ করতে পারে না, কিন্তু এখানে বলা হচ্ছে ইলেকট্রন ক্যান অ্যাকসেপ্ট অ্যান্ড লুজ ইটস এনার্জি, মানে ইলেকট্রন শক্তি গ্রহণ করতে পারে যেটাকে বলা হয় এক্সাইটেশন, ইলেকট্রন এক্সাইটেশন বা উত্তেজিত হওয়া, এবং ইলেকট্রন এনার্জি লুজও করতে পারে বা ইলেকট্রন এনার্জি ছাড়তেও পারে যেটাকে বলা হয় ডি এক্সাইটেশন। তো এটা কিভাবে সম্ভব? যেটি আগের স্বীকার্য বা পস্টুলেট ছিল ঠিক তার অপোজিট এখানে বলা হচ্ছে। এটি তখনই সম্ভব যখন ইলেকট্রনগুলি একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাতায়াত করে। অর্থাৎ কি, আমরা যেটা এখানে n = 1, 2, 3 বিভিন্ন কক্ষপথ বা অরবিট দেখতে পাচ্ছি, এদের শক্তি সবসময় সুনির্দিষ্ট, যেগুলো আমরা দেখলাম -13.6 -3.4 -1.51, এগুলো সবসময় কনস্ট্যান্ট ভ্যালু। কিন্তু ইলেকট্রনকে বাইরে থেকে এনার্জি দেওয়া হয় বা ইলেকট্রন শক্তি ত্যাগ করে, তখন ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করতে পারে। কিভাবে? এখন আমরা দেখে নিচ্ছি যে সাপোজ কোনো ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আছে এবং তার এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন সেটিকে যদি 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি সাপ্লাই করা হয় তাহলে সেটির এনার্জি কত হবে? সেটি হবে 3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n = 2, হাইড্রোজেনের ক্ষেত্রে n = 2, তার সেকেন্ড যে সেল সেটা বা এল সেল, তার ক্ষেত্রে এনার্জি হলো -3.4 ইলেকট্রন ভোল্ট। তো অবভিয়াসলি ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে যাবে। কিন্তু এখানে যদি 10.2 এর জায়গায় অন্য কোনো এনার্জি সাপ্লাই করা হতো বা সেখানে 9 বা 7 এরকম ধরনের কিছু এনার্জি এখানে সাপ্লাই, 7 ইলেকট্রন ভোল্ট এরকম কিছু এনার্জি সাপ্লাই করা হতো, দেন সেক্ষেত্রে এই ট্রান্সফারটি বা এই কক্ষান্তরটি হতো না, বা এক কক্ষ থেকে বা এক অরবিট থেকে অন্য অরবিটে যে ইলেকট্রনের যাওয়ার ব্যাপারটি সেটি হতো না। কারণ এখানে যে এনার্জি গ্যাপটা, ইলেকট্রনগুলি এর মাঝখানে কোনো জায়গায় অবস্থান করা সম্ভব নয়, আমরা অলরেডি সেটা বলেছিলাম। ইলেকট্রনগুলি এই নির্দিষ্ট কক্ষপথগুলিতেই অবস্থান করতে পারে। তাই ইলেকট্রনকে যদি এর মধ্যবর্তী কোনো একটি এনার্জি দেওয়া হয় যেখানে ইলেকট্রনটি একটি কক্ষপথে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ইলেকট্রনটি সেই এনার্জিটি গ্রহণ করবে না। একমাত্র এই দুটি কক্ষপথের মধ্যে যে শক্তির পার্থক্য, যে এনার্জির মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জিটুকুই ইলেকট্রন গ্রহণ করবে। যদি n = 1 থেকে n = 3-তে যাই, ইন দ্যাট কেস আমরা দেখতে পাবো যে n = 3 যে এনার্জি এবং n = 1-এর যে এনার্জি, এই দুটিকে আমরা যদি n = 3 থেকে n = 1টা বাদ দিই, তাহলে আমরা যে এনার্জিটা পাবো সেই এনার্জিটা দিলেই ইলেকট্রন n = 1 থেকে 3-তে যাবে, নতুবা যাবে না। যাই হোক, আমরা
নেক্সট দিন এ ব্যাপারে আরও ডিটেলসে ডিসকাস করব, সেখানে আমরা অ্যাটমিক স্পেকট্রা বা পারমাণবিক বর্ণালী সম্বন্ধে ডিসকাস করব, যেটা বোর অ্যাটমিক মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটা অ্যাটমিক স্পেকট্রা বা পারমাণবিক বর্ণালীর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হয়নি, যে কারণে রাদারফোর্ডের মডেল রিজেক্ট হয়েছিল। কিন্তু বোর অ্যাটমিক মডেল সেই পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে সম্ভব, যেটা আমরা নেক্সট দিন দেখব।